প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের অনার্স চতুর্থ বর্ষের ইলেকট্রনিক্স 2 এর দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমাদের এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে মাল্টি ভাইব্রেটর কি ও এর প্রকারভেদ এবং অ্যাস্টেবল মাল্টি ভাইব্রেটরের কার্যপ্রণালী। আমরা এইগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আসি মাল্টি ভাইব্রেটর। যে স্পন্দক অসায়নীয়, বর্গাকার, ত্রিভুজাকার ইত্যাদি তরঙ্গাকৃতির সিগন্যাল তৈরি করে তাকে অসায়নীয় বা রিল্যাক্সেশন স্পন্দক বা মাল্টি ভাইব্রেটর বলে। অসায়নীয় স্পন্দক অথবা রিল্যাক্সেশন স্পন্দক অথবা মাল্টি ভাইব্রেটর আমরা বিভিন্ন নামে অভিহিত করতে পারি। এই মাল্টি ভাইব্রেটর হচ্ছে এক ধরনের সুইচিং সার্কিট। নাকি বিবর্ধক হচ্ছে দুই ধাপ বিবর্ধক, অর্থাৎ দুইটা ট্রানজিস্টর এখানে সাধারণত ব্যবহার করা হয়, যেখানে এক ধাপে আউটপুটের জন্য অন্য ধাপে ইনপুটের জন্য ফিডব্যাক করে। এই মাল্টি ভাইব্রেটরকে আমরা স্টেবিলিটির উপরে ভিত্তি করে আমরা সাধারণত তিন ভাগে ভাগ করতে পারি মাল্টি ভাইব্রেটরকে। একটা হচ্ছে স্টেবল মাল্টি ভাইব্রেটর। স্টেবল মাল্টি ভাইব্রেটর অর্থাৎ এর কোনো স্টেবল বা স্থির অবস্থা নেই, যে মাল্টি ভাইব্রেটরের কোনো স্টেবল অবস্থা নেই সেটা হচ্ছে স্টেবল মাল্টি ভাইব্রেটর, বা এটার আর একটা নাম আছে ফ্রি রানিং রিল্যাক্সেশন মাল্টি ভাইব্রেটর বা স্পন্দক। ফ্রি রানিং রিল্যাক্সেশন স্পন্দক নামে এটাকে অভিহিত করা যায়। এর কোনো বাহ্যিক কোনো ট্রিগার পালস প্রয়োগ করা লাগে না এখানে, এবং শক্তি সঞ্চয়কারী উপাদান হিসেবে এখানে সাধারণত দুইটা ক্যাপাসিটর ব্যবহার করা হয় এই স্টেবল মাল্টি ভাইব্রেটরে, কারণ এর কোনো স্টেবিলিটি নেই। এরপরে দুই নাম্বার হচ্ছে মনোস্টেবল মাল্টি ভাইব্রেটর। মনোস্টেবল মানে হচ্ছে একটি মাত্র স্টেবল, একটি স্টেবল বা স্থির অবস্থা আছে, অর্থাৎ যে মাল্টি ভাইব্রেটরে কেবল একটি স্থির অবস্থা আছে সেটি হচ্ছে মনোস্টেবল মাল্টি ভাইব্রেটর, বা এটার একটা নাম হচ্ছে এক শট বা ওয়ান শট মাল্টি ভাইব্রেটর নামেও এটা পরিচিত। এক্ষেত্রে শক্তি সঞ্চয়কারী উপাদান হিসেবে সাধারণত একটা ক্যাপাসিটর ব্যবহার করা হয়, এবং দুইটা অবস্থার মধ্যে একটা ট্রিগার পালস প্রয়োগ করা লাগে। এক্ষেত্রে এই মনোস্টেবল মাল্টি ভাইব্রেটরের ক্ষেত্রে একটা ট্রিগার পালস প্রয়োগ করা লাগে। এবং তিন নাম্বার হচ্ছে বাই স্টেবল মাল্টি ভাইব্রেটর। বাই স্টেবল, বাই মানে দুটি, এর দুটি স্টেবল বা স্থির অবস্থা থাকে, অর্থাৎ যে মাল্টি ভাইব্রেটরের দুটি স্টেবল অবস্থা থাকে এটা হচ্ছে বাই স্টেবল মাল্টি ভাইব্রেটর। এই বাই স্টেবল মাল্টি ভাইব্রেটর আমরা জানি যে ফিলিপ ফ্লপ, এই ফিলিপ ফ্লপ একটা বাই স্টেবল মাল্টি ভাইব্রেটর, অর্থাৎ ফিলিপ ফ্লপ হিসেবে ওটা পরিচিত। এর শক্তি সঞ্চয়কারী উপাদান হিসেবে কোনো ক্যাপাসিটর এখানে থাকে না। দুটি অবস্থার মধ্যে দুটি আলাদা ট্রিগার পালস প্রয়োগ করা হয়। সাধারণত এটি দুইটা ধাপে এটি তথ্য সংরক্ষণ করে, অর্থাৎ একটা ফিলিপ ফ্লপ একটা মেমোরি হিসেবে কাজ করে। তাহলে এই তিন প্রকারের মাল্টি ভাইব্রেটর আমাদের আছে। এর ভিতরে আমরা আজকে এখন আলোচনা করব স্টেবল মাল্টি ভাইব্রেটর, অর্থাৎ অস্থির, যে মাল্টি ভাইব্রেটর কোনো স্টেবল অবস্থা নেই তাকে স্টেবল মাল্টি ভাইব্রেটর বলে। নিচের ডায়াগ্রাম আমরা একটা দেখব, যে দুটো ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে, একটা Q1 এবং একটা Q2, দুইটা ট্রানজিস্টর পরস্পর বিপরীত ভাবে অর্থাৎ বিপরীত দিক থেকে ব্যবহার করা হয়েছে। এর প্লাস VCC হচ্ছে বায়াসিং ভোল্টেজ, বায়াসিং ভোল্টেজ দেওয়া আছে, বায়াসিং ভোল্টেজ, এবং এর সাথে RC1 একটা রেজিস্ট্যান্সের সাহায্যে এর এটা হচ্ছে বেজ, এমিটার এবং কালেক্টরের কালেক্টরের সঙ্গে যুক্ত আছে, এবং দুইটা ট্রানজিস্টরের এমিটার অংশটা একসাথে যুক্ত আছে। এই ট্রানজিস্টর এমিটার এবং এই ট্রানজিস্টর এমিটার Q1 এবং Q2 এমিটারকে আমাদের একসাথে যুক্ত করে গ্রাউন্ড করা, এবং দুই এর বেজের সাথে দেখো Q1 ট্রানজিস্টরের বেজের সঙ্গে আমাদের একটা ক্যাপাসিটর যুক্ত আছে, C1 একটা ক্যাপাসিটর যুক্ত আছে, এবং Q2 ট্রানজিস্টরের বেজের সাথে আর একটা C2 ক্যাপাসিটর যুক্ত আছে, এবং এখানে R1 এবং R2 দুইটা ভোল্টেজ ডিভাইডার বায়াস পদ্ধতিতে বায়াস করা হয়েছে। তার জন্য বায়াসিং ক্যাপাসিটর, বায়াসিং রেজিস্ট্যান্স হচ্ছে R1 এবং R2, দুইটা রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে। আমরা এর কার্যপ্রণালীটা একটু দেখেন। মনে করি পাওয়ার সাপ্লাই প্রয়োগে Q2 অপেক্ষা Q1 আগে অন হয়, বেশি কারেন্ট প্রবাহিত হয়। আমরা জানি যে ট্রানজিস্টরের যে উপাদান, দুইটা ট্রানজিস্টর একই কোম্পানিও যদি প্রস্তুত করে তো তার উপাদানের ভ্যারাইটি হয়।
এই জন্য যে কোনো কারণে হোক ধরে নিলাম যে আমরা ভিসিসি অন করলে অর্থাৎ পাওয়ার সাপ্লাই যখন অন করেছি তখন Q2 অপেক্ষা Q1টা বেশি বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ একটু আগে প্রবাহিত হয়েছে এবং Q1টা আগে অন হয়ে গেছে, এটা আমরা ধরে নিলাম। এই অবস্থায় Y1 এর ভোল্টেজ হ্রাস পেতে থাকে, এই যে Y1 এই পয়েন্টের ভোল্টেজ হ্রাস পেতে থাকে এবং C2 এর চার্জিং শুরু হয় এবং এই C2 চার্জ নিতে শুরু করে, তাই B2 এর ভোল্টেজ হ্রাস পাবে। C2 যেহেতু চার্জ নিচ্ছে, আমরা এখানে দেখো Y1 এর ভোল্টেজ হ্রাস পেতে থাকে, অর্থাৎ এটা কন্ডাক্টিং অবস্থায় চলে যাবে। এইটা কন্ডাক্টিং অবস্থায় চলে গেলে এইটার ভোল্টেজ হ্রাস পেতে থাকবে, তাহলে এইখানে ভোল্টেজ কম এবং এখানে ভোল্টেজ বেশি, তাহলে C2 চার্জ নিতে শুরু করবে। তাহলে C2 যদি চার্জ নিতে শুরু করে তাহলে এইটা B2 অংশে পৌঁছাবে না, তাহলে B2 অংশে না পৌঁছালে B2 এর চার্জ হ্রাস পেতে থাকবে, B2 এর ভোল্টেজটা হ্রাস পেতে থাকবে, অর্থাৎ Q2 আর কন্ডাকশনে যাওয়ার সম্ভাবনা থাকবে না, অর্থাৎ এটি পরিবাহী অবস্থায় যেতে পারবে না Q1 যে যতক্ষণ পর্যন্ত পরিবাহী থাকবে। তাহলে এইটা যত চার্জ গ্রহণ করবে এই অংশটা ততই কাট অফ অংশে চলে যাবে এবং এইটা সম্পৃক্ত অবস্থানে চলে যাবে, অর্থাৎ বেশি আকারে বিদ্যুৎ প্রবাহিত হবে এখান থেকে। তাহলে এই ভোল্টেজটা পুরোটা এখানে চলে আসবে এবং এই অংশটা শূন্য ভোল্টেজে চলে আসবে, গ্রাউন্ড অবস্থা প্রাপ্ত হবে। এই অবস্থায় C2 পূর্ণ চার্জিং এর পর ডিসচার্জিং শুরু করবে, তাহলে C2 যখন পূর্ণ চার্জ হয়ে যাবে তখন এ আবার ডিসচার্জ শুরু করবে। তাহলে ডিসচার্জ যদি হয় তাহলে ডিসচার্জ করলে B2 তে প্রযুক্ত হবে, অর্থাৎ Q2 এর বেজে চলে যাবে এই চার্জটা। তাহলে Q2 এর বেজে চলে গেলে Q2 অন হয়ে যাবে, এটার বায়াসিং সম্পূর্ণ হয়ে যাবে এবং Q2 অন হয়ে যাবে, অর্থাৎ Q2 কন্ডাক্টিং এ চলে আসবে। Y2 এর বিভব বেশি এবং B1 এর বিভব কম। Y2 এর বিভব এতক্ষণ বেশি ছিল এবং B1 এর বিভব ছিল কম, বিদায় C1 চার্জিং শুরু হবে। তাহলে এইটার বিভব কম, এখানের বিভব বেশি, তাহলে C1 চার্জ দিতে হবে। C1 চার্জ দিতে হলে এখানে চার্জ কম আসা শুরু করবে, এইটা আবার নন কন্ডাক্টিং, অর্থাৎ এর প্রবাহ হ্রাস পেতে থাকবে, এবং এইটা তখন বায়াসিং হয়ে যাবে এবং এই Q2 তখন চার্জিত এই Q2 দিয়ে চার্জ কারেন্ট গুলো চলে যাবে গ্রাউন্ডে চলে যাওয়ায় এইটা তখন কন্ডাক্টিং অবস্থায় চলে যাবে এবং আস্তে আস্তে সম্পৃক্ত অবস্থায় পৌঁছাবে। এই অবস্থায় Y2 এর ভোল্টেজ হ্রাস পেতে থাকে এবং C1 এর চার্জিং শুরু হবে, তাই B1 এর ভোল্টেজ হ্রাস পাবে, অর্থাৎ Q1 এর কন্ডাকশন হ্রাস পেয়ে কাট অফ এবং Q2 এর কন্ডাকশন বেড়ে সম্পৃক্ত অবস্থা প্রাপ্ত হবে। এভাবে বারবার ক্যাপাসিটর চার্জিং এবং ডিসচার্জিং এর জন্য কোনো স্টেবল অবস্থা নেই, অর্থাৎ এটি বারবার চার্জিং এবং ডিসচার্জিং হতে থাকবে ক্যাপাসিটর C1 এবং C2, এই জন্য এটার কোনো স্টেবল অবস্থা নেই। তাহলে আমরা কি দেখলাম যে এখানে যে কোনো কারণে এই দুইটা ট্রানজিস্টরের আগে Q1 আমরা ধরে নিতে পারি, Q2 আগে অন করা যায়, যে কোনোটা আমরা ধরে নিতে পারি। তাহলে আমরা এখানে ধরে নিলাম Q1 আগে অন হলো, Q1 অন হলে এটা কন্ডাক্টিং অবস্থায় চলে যাবে। এটা কন্ডাক্টিং অবস্থায় যদি চলে যায় Y1 এর ভোল্টেজ হ্রাস পাবে, Y1 এর ভোল্টেজ হ্রাস পেলে যেখানে এখানে তো বিভব বেশি এখানে বিভব কম, তাহলে C2 চার্জিত হবে। C2 চার্জিত হলে এই চার্জার এইদিকে যেতে পারবে না, B2 তখন চার্জ কমতে থাকবে, B2 চার্জ যেহেতু কম এটা কন্ডাক্টিং এ যেতে পারবে না। তাহলে এইটা যখন পূর্ণ চার্জ হয়ে যাবে, তাহলে পূর্ণ চার্জ হয়ে গেলে এই যখন চার্জ আবার ডিসচার্জ করবে তখন এইটা কন্ডাক্টিং এ চলে যাবে, এইটা কন্ডাক্টিং এ চলে গেলে এইখানের ভোল্টেজটা হ্রাস পেতে থাকবে, এখানে ভোল্টেজ এতক্ষণ বেশি ছিল, হ্রাস পেতে থাকলে এই C1 চার্জিত হতে থাকবে, C1 যত চার্জিত হতে থাকবে চার্জ তত কমতে থাকবে, তখন এইটা কন্ডাক্টিং অবস্থা থেকে বের হয়ে আসবে এবং এইটা কন্ডাক্টিং অবস্থায় চলে যাবে Q2। এভাবে পুরো যখন সম্পৃক্ত অবস্থায় পৌঁছাবে আবার এটা তখন C1 আবার ডিসচার্জ করবে, C1 ডিসচার্জ শুরু করে দিলে এইটার আবার কন্ডাক্টিং অবস্থায় চলে যাবে। এভাবে বারবার Q1 এবং Q2 বারবার চার্জিং এবং ডিসচার্জিং এর ফলে ক্যাপাসিটরের তখন একটা স্টেবল অবস্থায় থাকবে না, অর্থাৎ অস্থির অবস্থা প্রাপ্ত হবে। এভাবে এই স্টেবল মাল্টিভাইব্রেটরটা কাজ করবে। এর আউটপুট তরঙ্গাকৃতির, এখানে আমাদের দুইটা আউটপুট দেওয়া আছে, দুইটা ট্রানজিস্টরের, একটা Q1 এবং Q2, এটা Q1 ট্রানজিস্টরের আউটপুট এবং এটা Q2 ট্রানজিস্টরের আউটপুট।
এইদিকে VC1 নেওয়া হয়েছে। তাহলে একটা যখন Q1 ট্রানজিস্টর যখন অফ থাকবে তখন Q2 ট্রানজিস্টরটা অন থাকবে, আবার Q1 ট্রানজিস্টরটা যদি অন হয়ে যায় তখন Q2 ট্রানজিস্টরটা অফ থাকবে। এভাবে আমাদের এই সার্কেলটা চলতে থাকবে। তোমরা এটা একটু বাসাতে দেখবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।